সতলুজ নদীর উপর করছম ড্যাম। আমরা ফোর্ট দেখতে মস্ত জায়গায় হোটেল, সামনে বয়ে যাচ্ছে বাসপা নদী। হোটেলের লন পুরো বরফে ঢেকে গেছে, পুরো জান্নাতে এসে গেছে। মনীষা কা আইস কা গোলা। গুড মর্নিং ফ্রম কল্পা। আমাদের কল্পনার কল্পায় আজকে শেষ দিন। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন ব্লগে স্বাগত জানাই। একটু পরে আমরা চলে যাব রাকসাম, তার আগে যাব সাংলা, সাংলার থেকে চলে যাব রাকসাম। সোয়েটার জ্যাকেট পরে নেই বলে হয়তো তোমরা ভাবছো যে এখানে ঠান্ডা নেই, প্রচন্ড ঠান্ডা। আর সকালে -3 ছিল। আসলে কি হয়েছে জানো তো, এখানে যেখানেই যাচ্ছি সেই এক জ্যাকেট, যত ফটো তুলছি সেই জ্যাকেট পরেই তোলা হচ্ছে। অবশ্য ভেতরে থার্মোকট পরেছি, মানে থার্মাল, সেজন্য অতটাও ঠান্ডা লাগছে না, না হলে তো দাঁড়ানোই যেত না এখানে। এখন বাজে 9:45, আমরা 9:30 এখান থেকে বেরিয়ে যাব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো চলো সুন্দর সকালের সাথে আজকে দিনটা শুরু করা যাক। চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। কল্পা ছেড়ে যাওয়ার দুঃখটা তো হচ্ছে, কিন্তু আবার একটা নতুন জায়গা দেখবো তার জন্য খুশিও হচ্ছে। একদম একদম আমরা বেরিয়ে পড়েছি। কল্পা থেকে রাকসাম 70 কিলোমিটার। এই বরফগুলো দেখে আমরা ভাবছি যে এখানকার লোকেরা এত বরফের মধ্যে এত ঠান্ডা কি করে থাকে, কিন্তু বরফ গলে যে জল হয় সেই জলই এদের সারা বছর চলে। মানে খাবার জল বলো বা কোনো কিছু, এই বরফ গলা জলটাই নানান জায়গায় বড় বড় ট্যাঙ্ক আছে, সেখানে স্টোর করে রাখা হয়। আর সেই জলটাই এদের সারা বছর চলে, কারণ এই জায়গাটা খুব শুকনো জায়গা, এখানে সেরকম ভাবে বৃষ্টি পড়ে না। আমরা এখন একটু নেমেছি রেকংপিও মার্কেটে, জলের বোতল, বিস্কুট, এ ধরনের টুকটাক কিছু জিনিসপত্র নিতে। কারণ এরপরে যে আমরা উপরে উঠবো না, ওখানে খুব একটা দোকানপাট নেই, আছে কিন্তু অনেক দূরে দূরে। তা আমরা এই পেরোচ্ছিলাম রেকংপিও মার্কেটের মাঝখান থেকে, তো ভাবলাম এখান থেকে নিয়ে যাই। সঙ্গে গাড়ি থাকার একটা সুবিধা আছে, জিনিসপত্র নিয়ে গাড়িতে স্টোর করা যায়। বিস্কুট, আর এখানে আছে জলের বোতল, 6টা জলের বোতল নিয়েছি। তারপর তো ওখানে পাওয়া যাবে। না, খুব মুখ শুকিয়ে যাচ্ছে, তাই বারবার জল খেতে হচ্ছে। এখনো বাজার খোলেনি, দোকানপাট খোলেনি, ঠান্ডা জায়গা তো এখানে সবকিছু একটু দেরি দেরিতেই শুরু হয়, সব দোকানে সব বন্ধ। তাহলে নিয়ে নিয়েছি আমরা জলের বোতল, বিস্কুট, 2টো ম্যাচ। বাসের কি আওয়াজ! 2টো ম্যাচ বক্সও নিয়ে নিয়েছি, কারণ খুব বেশি স্নোফল হলে না পাওয়ার কাট হয়ে যায়। জেনারেটর সাপ্লাই থাকে হোটেলে, তাও নিজের সাবধান নিজের কাছে। বাজার থেকে মালপত্র নিয়ে, মানে জলের বোতল, বিস্কুট এসব নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। ये जीपीएस है, अगर ये नहीं लगा होगा हिमाचल की गाड़ी में, टैक्सी में गाड़ी पास नहीं होता। गाड़ी स्पीड लिमिट, गाड़ी आपका 80 से ऊपर नहीं जाता ही, ये बस 80 तक ही है मैक्सिमम स्पीड। ये गाड़ी से स्पीड गवर्नर लगाना चाहिए 80 অবধি। এখানে গাড়ি চালাতে গেলে কত রকমের রুলস রেগুলেশন ফলো করে চলতে হয়, আর না চললে পরে তো সত্যি যা ডেঞ্জার রাস্তা, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই যে আবার সতলুজ নদী আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে।
কারচান ড্যাম চলে এসেছি। একটু আগে গেলে কারচান ড্যাম। আগে আমরা কারচান ড্যাম দেখবো, তারপরে আগে যাব। যে সতলুজ নদীটা এতক্ষণ ধরে আমাদের সাথে সাথে এলো, সেই সতলুজ নদীর ওপর এই কারচান ড্যাম। এখানে নদী বয়ে যাচ্ছে, আর ওখানে নদী জলটা ড্যামে ধরে রেখেছে। वहाँ जाएंगे। উপরের রাস্তাটা আঙ্গুল দিয়ে দেখালাম, এখন আমরা ওখানে যাচ্ছি, ওই ওপরে টঙে যাব। আমরা সতলুজ নদীকে পেলাম, ওপরে গিয়ে আমরা পাসপা নদী পাবো। তার আগে রাস্তাটা এনজয় করো। এ পাশটায় রয়েছে ডেঞ্জার খাড়া একদম পাহাড়, আর ও পাশটায় গভীর খাদ, আর তার মধ্যেখানে সরু রাস্তা। মানে কি করে যে গাড়িটা যাচ্ছে তুমি দেখলে পরে অবাক হয়ে যাবে, যেখান থেকে কি করে গাড়ি যায়। তো সেই জন্য আমি ভিডিওটা একটু বেশি করে রাস্তা নিচ্ছি, আশা করি তোমাদেরও ভালোই লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করো। কল্পা থেকে রাকচাম যাওয়ার পথে ল্যান্ডস্কেপ গুলো কিন্তু অপূর্ব সুন্দর। গানে কবিতায় যে নীল আকাশের কথা আমরা বারংবার শুনে থাকি, সে আকাশটিকে এখানে এসে দেখে বিশ্বাস হলো সত্যি এরকম নীল আকাশ কিন্তু একটা সময় সব জায়গাতেই দেখা যেত। তবে ইদানিং এখানে যে হারে টুরিস্টের আনাগোনা বাড়ছে, আকাশ যে নিজের নীল রংটিকে এখানে কতদিন ধরে রাখতে পারবে জানি না। কারণ যত টুরিস্ট বাড়বে তত হোটেলের সংখ্যাও বাড়বে, আর তার সাথে বাড়বে গাড়ি চলাচল। আর বেশি যেখানে গাড়ি সেখানেই তো পলিউশন, এটা তো আমরা সবাই জানি। একেবারে দুর্গম রাস্তা যাকে বলে, সেই ধরনেরই একটা রাস্তা দিয়ে এখন আমরা পেরোচ্ছি। আমার কল্পার সাইট সিইং এর ব্লগটা দেখে একজন বন্ধু কমেন্ট করেছিলেন, কল্পা জায়গাটা তো খুবই সুন্দর, আর এরকম সুন্দর জায়গায় ঘুরতে যেতে কার না ইচ্ছে করে। তবে ইচ্ছা থাকলেও সবার সামর্থ্য থাকে না। তুমি অনেক লাকি যে এমন একটা সুন্দর জায়গায় ঘুরতে গেছো। সত্যি এমন একটা সুন্দর জায়গা স্বচক্ষে দেখতে কার না ইচ্ছে করে বলো। কিন্তু এসব জায়গায় বেড়াতে আসাটা একটু খরচা সাপেক্ষ ব্যাপার, সেটা আমি বুঝি। তাই এখানে যে জায়গাগুলো আমার ভালো লাগছে তোমাদের জন্য একটু করে ভিডিও করে নিচ্ছি। প্রায় 2 বছর আগে আমি ইউটিউব জার্নি শুরু করেছিলাম, আর সত্যি আজ ভাবতে অবাক লাগে যে আমি এই কদিনে 300 খানারও বেশি ভিডিও বানিয়ে ফেলেছি। জানি না আগামী দিনে ইউটিউবে কতটা কি করতে পারবো, তবে আমার এই ব্লগগুলো দেখে যদি একজন মানুষও উপকৃত হয়
একটি মানুষের মুখে যদি হাসি ফোটাতে পারি তাহলে কিন্তু আমার ব্লগ করাটা সার্থক হবে। জীবনে একজন সাকসেসফুল ইউটিউবার নাই বা হলাম, ভালোবেসে যে কাজটা করা হয় তাতে কিন্তু কোনো ভেজাল থাকে না। তাই ঠিক করেছি এই যাত্রায় সব জায়গার অল্প অল্প করে ভিডিও নেব, তাতে ব্লগটা একটু বড় হয়ে যাবে জানি, কিন্তু কি করব বলো, তোমাদের তো আর সঙ্গে করে নিয়ে আসতে পারি না, কিন্তু আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে গোটা জায়গাটা দেখাবার চেষ্টা তো করতেই পারি। আর যখন তোমরা এই ব্লগটা দেখবে মনে হবে তোমরা আমার সঙ্গে ঘুরছো। তাছাড়া তোমরা যদি ভবিষ্যতে কোনোদিন এখানে বেড়াতে আসো, জায়গাটার ব্যাপারে তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে। এখন পর থেকে তো সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে, আর সামার ভ্যাকেশনে বেড়াবার জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। স্নোফল হয়ে বরফ পরে রাস্তাগুলো এরকম হয়ে গেছে, পুরো রাস্তাটাই এরকম ঘরবড়ে ঘরবড়ে। এই জায়গাগুলোতে প্রচন্ড স্নোফল হয় আর বরফের জন্য রাস্তাগুলো খারাপ হয়ে যায়, সেই জন্য গাড়ি ঘটার 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 করে চলছে। কিন্তু এত সরু রাস্তা, তার মধ্যে ওইভাবে গাড়ি চলছে, রীতিমতো ভয় পাওয়ার জিনিস। আমরা জাস্ট सांगला এন্টার করলাম। তো বরফ के लिए রাস্তা সব टूटा हुआ है ना, খুব বরফ পড়ে এখানে, ওইজন্য রাস্তাঘাট ভাঙা, পুরো ভাঙা না, ভাঙা भांगा 4-5 फुट बर्फ पड़ता है। 4-5 फुट। हाँ, यहाँ से बहुत एप्पल सप्लाई होता है। कौन सा एप्पल होता है? वो रेड वाला होता है, किन्नौरी एप्पल ना। हाँ, किन्नौरी एप्पल ফুল সাইজ होता है ना एप्पल। हाँ, किन्नौरी एप्पल। हाँ, বড় বড় যে কিন্নৌরি অ্যাপেল গুলো হয় লাল রঙের, সেই আপেল গুলোই सांगलाতে হয়। हाँ, इसी रास्ते में लक्षम चितकुल इसी रास्ते। আপনি বলুন আপনার কিরকম লাগছে? খুব ভালো লাগছে, রাস্তাটা সত্যি এর আগে গিয়ে তো আরো রাস্তা নাকি খারাপ, যখন চিটকুল যাবে রাস্তা এরকমই সরু, একটাই রাস্তা। তো তোমার এই ট্যুরটা কিরকম লাগছে? পুরো ফুল এনজয় করছি। এনজয় করছো? আর তোমার বউ তোমার সঙ্গে এখানে এসে ঝগড়া করছে? তোমার বউ তোমার সঙ্গে ঝগড়া করে? করে না? না না। এখন আমরা सांगलाতে কামরূপ ফোর্ট দেখতে যাচ্ছি। এই যে কামরূপ ফোর্ট, এই রাস্তাটা এখন আমাদেরকে হেঁটে হেঁটে কামরূপ ফোর্টে যেতে হবে। এরপর আর গাড়ি যাবে না, ফোর্ট দেখতে বাকি রাস্তাটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। পাহাড়ের বরফ গলা জল, ওই উঁচু খাড়া রাস্তা এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। একদম খাড়া রাস্তা, আর অনেকটাই যেতে হবে, অনেকটা যেতে হবে। পাকা রাস্তা ছেড়ে পাহাড়ি রাস্তা দিয়ে কামরূপ ফোর্ট, এই যে লেখা আছে এখানে কামরূপ ফোর্ট। তুমি নাকি আসতে হবে, আস্তে আস্তে এসো।
যে ওখানে উঠতে হবে, ওখানে। চলো আস্তে আস্তে যাই, গড়িয়ে গড়িয়ে। কি বলবো, এখন আমরা একটা আপেল বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। এই পাশটা তো আপেলের বাগান, আবার এদিকটা আপেলের বাগান। আমরা যেখানে পাহাড়ে ঘুরতে গেছি, মানে মেন রোড দিয়ে গেছি তো, আর এটা যাচ্ছি পাহাড়ের গ্রামীণ লোকেদের যে রাস্তাটা আছে সে রাস্তা দিয়ে। আর ওই ওখানে আমাদের দেখাও যাচ্ছে না কোথায় আছে। আর নিচে বিস্তীর্ণ অঞ্চল সাংলাভেরি, দুপাশে দেখো না পাহাড়গুলো চূড়োতে পুরো বরফ হয়ে আছে, আর আপেলের বাগান দিয়ে ঘেরা। ওহ, ইমাজিন করছো আপেলের সময় কি রকম লাগবে দেখতে। ওই যে কামরু ফোর্ট। তবে এখানকার সিঁড়িগুলো খুব বেশি খাড়া না, উঠতে অসুবিধা হচ্ছে না, কষ্ট হচ্ছে কিন্তু অসুবিধা হচ্ছে না। দম বেরিয়ে গেছে, একটু দাঁড়িয়েছি। তোমার কষ্ট হয়নি? না সেরকম না, হয়েছে। হাঁটতে পারো? আমি অত হাঁটতে পারি না। প্রায় পৌঁছেই গেছি, আর একটু গেলেই কামরু ফোর্ট। ও এসে গেছে বাবা। ও হ্যাঁ তাই তো। চলো কামরু ফোর্টে পৌঁছে গেছি, এন্ট্রেন্স। কামরু ফোর্টে এসে আমরা এখানে এখন বসে আছি। এখন এন্ট্রেন্সের দরজাটা বন্ধ, কারণ এখানে এখন লাঞ্চ টাইম, তাই আমাদেরকে 10-15 মিনিট বসতে পড়লো। তাহলে ঠিক আছে, আমাদের তো এমনিতেও পা ব্যথা হয়ে গেছিল, বসে একটু আরামই হলো। দরজার সামনে ওয়েট করো। ফোর্টের দরজার বাইরে আমরা ওয়েট করছি। বসে থাকতে ভালোই লাগছে, আমাদেরও তো পা ব্যথা হয়ে গেছিল। বলো, একটু শর্ট রুটে এসে গেলাম, তাই কম হাঁটতে হলো। কতটুকু হাঁটলাম, আর যারা আছে তাদের তো ওই রাস্তা যেখানে দেখালো ওখান থেকে অনেক লম্বা রাস্তা, অনেকটা হাঁটতে হয়। আমাদের গাড়ি তাও অনেক দূর পর্যন্ত আমাদের নিয়ে এসেছে। ড্রাইভারটা ভালো বলতে হবে। হ্যাঁ, গাড়ি চড়তে গিয়ে ওর ক্লাচ গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। গাড়ির ক্লাচ গরম হয়ে গেছে, সরি, গাড়ির ক্লাচ গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। আমরা কত দেখলাম না এরকম দেওয়াল, পাথরের উপর পাথর সাজিয়ে। দেখো কোনো গাঁথনি নেই, কিন্তু জাস্ট একটা পাথরের উপর আরেকটা পাথরকে বসিয়ে চাটতে হয়েছে লেভেল করার জন্য। আচ্ছা, এগুলো কি মেশিনে কেটেছে? না না, ম্যানুয়াল করেছে এগুলো। মেশিনে কেন, দেখো মনে হচ্ছে মেশিন কাটা দাও, এটাকে পুরো মেইনটেইন করছে। नहीं नहीं, नमस्ते नमस्ते। कहाँ से आप तीन? ফোর্টের ভিতরে ঢোকার জন্য কোমরে এরকম বেঁধে নিতে হবে। এই যে বাঁধছে দেবজিৎ। एक वगैरह तो नहीं खाया आप लोगों ने? কামরু ফোর্টের ভেতরে রয়েছে কামাখ্যা মায়ের মন্দির। আর হিমাচল প্রদেশের প্রথা অনুযায়ী মন্দির চত্বরের ভেতরে ঢোকার আগে মাথায় কিন্নরি টুপি ও কোমরে গাছি পরতে হবে। এছাড়াও এখানে কিন্তু সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে সকালবেলায় মাছ, মাংস, ডিম জাতীয় আমরা কিছু খেয়েছি কিনা। মাছ, মাংস, ডিম খেলে কিন্তু দরজার ভেতরে ঢোকা নিষেধ। তো যাই হোক, আমরা যেহেতু ব্রেকফাস্ট পরোটা তরকারি দিয়ে করেছিলাম তাই রক্ষা হলো। আর মাছ, মাংস, ডিম খেলে কিন্তু এত কষ্ট করে উপরে উঠে আসাটা আজকে বেকার হয়ে যেত। তো আমরাও এবার এখানকার সেই সমস্ত নিয়ম মেনে এবার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে মধ্যেখানে দেখতে পেলাম কামাখ্যা মায়ের মন্দির। এই কামাখ্যা মায়ের মন্দিরের মূর্তি নাকি গুয়াহাটির কামাখ্যা মন্দির থেকে আনা হয়েছে। ডান দিকে রয়েছে 5 তলা একটি কাঠের তৈরি ফোর্ট। আর ফোর্টের অবস্থা কিন্তু খুবই জীর্ণ। তবে এই ফোর্টের ভিতরে কিন্তু প্রবেশ নিষেধ, কারণ এখানে রয়েছে 33 কোটি দেবতা। हमारे लिए भी अलाउ नहीं है, हमने भी देख लिया। ये क्या चीज है मैडम? ये कामाख्या देवी का नया बना रहे हैं। हाँ, तैयार हो जाएगा तो फिर शिफ्ट करना है वहाँ।
এই কাপড়টা উনি আমাকে দিচ্ছেন বাড়িতে রাখার জন্য। মা কামাখ্যার কাপড়, এটা বাড়িতে রাখলে খুব ভালো। पर कहीं लटका के रखेंगे भी, या फिर अपना कुछ पूजा पाठ होता है ना वहाँ रखेंगे भी, नीचे नहीं रखना। हाँ ले लो। थैंक यू मैडम। हाँ है ना, बहुत रक्षा करते हैं। हाँ थैंक यू मैडम। ठीक है ठीक है। डोर क्या चीज की है? तांबे की है। तांबे की है। हाँ, बाहर से ना तांबे, अंदर तो लकड़ी है ना, बाहर से तांबे। पहले वो बेल नहीं होता था ना, हाँ। तो ये संगल लगाया हुआ है। अच्छा तो इससे, कोई आएंगे तो इशारा, तो ऊपर राजा लोग बैठते थे पहले ना इसमें। अच्छा उसके ऊपर। हाँ तो कोई आएंगे ये खोलेंगे तो इस संगल का आवाज आएगा। नॉक इससे नॉक अच्छा, चलो कॉलिंग बेल का काम करता है। हाँ हाँ नमस्ते मैडम जी। नमस्ते। ठीक है। চলতে হ্যাঁ। কামরূপ ফোর্ট থেকে এখন আমরা যাচ্ছি বদ্রী বিশালজির মন্দির দেখতে। প্রাচীন মন্দির, একদম অন্ধকার। মন্দিরটা এখন বন্ধ আছে। এখানে নাকি রোজ দিন সব মন্দিরে পুজো হয় না, তাই সব সময় যে মন্দিরে দরজা খোলা পাবো তার কোনো মানে নেই। বিশেষ বিশেষ দিনে পুজো হয় তখন মন্দিরে দরজাগুলো খোলা হয়, তা আজকে মন্দিরের দরজা বন্ধ আছে। এরপর আর তো কোথাও দাঁড়াবার নেই আমাদের। আমাদের এবার রাক্ষাম হোটেলে চেক ইন করে নেবো, দিয়ে ওখান থেকে বলছে নাকি ওই নদীর, কি নদী বললো, বাসপা। বাসপা, হ্যাঁ নদীর ধারেই নাকি হোটেলটা। 500 মিটার মতো হেঁটে গেলে নদীর ধারে যাওয়া যাবে। তো ওই জায়গাটা এক্সপ্লোর করবো সূর্য উঠবার সময়, মানে হোটেলে ফিরে আসলেই হবে। মোটামুটি এখান থেকে যেতে আরো ঘন্টাখানেক লেগে যাবে আমাদের রাকসাম, বা 1.5 ঘন্টা। এখন তো প্রায় 1:45 বাজে, 2-2:30 নাগাদ পৌঁছাবো। এরপর সোজা রাখছাম, ওপর নিচ করে পুরো থকে গেছি, ঘেমে গেছি। পাহাড়ের সাথে রাকচাম যাওয়ার পথে পাহাড়গুলোর কিন্তু কোনো মিল নেই, একেবারে আলাদা। আমরা কল্পায় দেখেছি বরফে ঢাকা সাদা পাহাড়, আর এখানে দেখছি ঘন সবুজে মোড়া পাহাড়ের সারি। আর পাহাড়ের গায়ের সাথে গাছগুলো এমন ভাবে জড়িয়ে আছে না, যেন একে অপরের পরিপূরক। আর ঠিক তাদের কোল ঘেঁষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট্ট ছোট্ট কিছু গ্রাম। দেখে মনে হচ্ছে শিল্পী যেন তার সবুজ তুলিতে পরম যত্নে এঁকেছেন প্রকৃতির এক অসাধারণ ক্যানভাস। এক দেখাতে প্রেমে পড়তে তো বাধ্য হবে সবাই। সামান্য 70 কিলোমিটারের মধ্যে প্রকৃতির রূপ কেমন একেবারে পাল্টে গেল। আর এই তো সবে শুরু হলো, উপরে গিয়ে আরো কত কি দেখবো। এই জায়গাটা এত সুন্দর, রাস্তা দাঁড়িয়ে যদি একটুখানি ভিডিও করতে পারতাম ভালো হতো। ভ্যালিটাই দেখার এখানে। হ্যাঁ এখানে ভ্যালিটা দেখার মতন, কিন্তু রাস্তা এত ডেঞ্জার না যে গাড়ি দাঁড়াবে না, মানে গাড়ি চলতে থাকবে, কোথাও দাঁড়াবার জায়গা নেই। সত্যি পুরো জান্নাতে এসে গেছি, জান্নাত দেখছি আমরা। হ্যাঁ জান্নাত দেখছো কিনা? ও দেখি তো, দেখে ভিডিও করতে ব্যস্ত। ও জান্নাতকে ক্যাপচার করছে আর আমিও জান্নাতকে ক্যাপচার করছি। এখানে সারা বছর বরফ থাকে, তো বরফ পড়ে পড়ে রাস্তাঘাট গুলো ভাঙাচোরা হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা একটু কাঁপবে। তাও আমি ভিডিওটা শুট করলাম, কারণ এইসব জায়গায় বারবার আসবো আর তোমরাও দেখতে পাবে,
এই জন্য ভিডিওটা আমি শুট করলাম। ভালো লাগলে দেখো, না ভালো লাগলে স্কিপ করে দিও। আমি কিন্তু এতটা রাস্তা না দেখিয়ে শুধুমাত্র সুন্দর সুন্দর কয়েকটা রাস্তাই তোমাদের দেখাতে পারতাম, তাতে ব্লগটাও একটু ছোট হতো আর আমার ফোনের মেমোরিটাও একটু বাঁচত। কিন্তু আমি ইচ্ছা করেই প্রায় বেশিরভাগ রাস্তাটাই ভিডিও করলাম, কারণ তোমরা যদি আমার ব্লগ দেখে এখানে বেড়াতে আসো আর এখানে এসে কোথাও কোথাও ভাঙাচোরা রাস্তা দেখো, তখন তো তোমরা বলবে আরে মনীষা তো শুধুমাত্র ভালো ভালোই রাস্তা দেখিয়েছিল, এখানে ভাঙাচোরা রাস্তা কোথা থেকে এলো। তাই ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাছাড়া এই ট্যুরে আমাদের প্রত্যেকটা জায়গার হোটেলের নামগুলো কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আর যার গাড়িতে করে আমরা এখানে ঘুরছি তার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়েছি, যদি তোমরা দরকার মনে করো ট্রাই করতে পারো। এই যে আমাদের হোটেল এসে গেছে, কি মস্ত জায়গায় হোটেলটা। আমরা পৌঁছে গেছি হোটেলে, মস্ত জায়গায় হোটেল। আমাদের হোটেলের লোকেশনটা জানা, দেখে তো আমার দিল পুরো গার্ডেন গার্ডেন। রাকছামে আমাদের রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। এই বেড, আর এখানে জামা কাপড় রাখার ব্যবস্থা, আর ওদিকটা রয়েছে টয়লেট, আর এখানে তো আমাদের ব্যাগপত্র রয়েছে। আর এখানে কোনো রুম হিটার নেই, কারণ এখানে রুম হিটার কাজ করে না, এত ঠান্ডা, সেই জন্য ইলেকট্রিক ম্যাট্রেস আছে। এই ম্যাট্রেসটা গরম হয়ে যায়, তাই দেবজিৎ একদম ইলেকট্রিক ম্যাট্রেস চালিয়ে গরম বিছানায় ঢুকে পড়েছে। ম্যাট্রেসের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এটা রয়েছে এখানে। এই জানলা দিয়ে দেখা যাচ্ছে বাসপা নদী, একটু পরে আমরা ওখানে যাব। আর এদিকটা রয়েছে ব্যালকনি, ব্যালকনিটা খুব সুন্দর। ব্যালকনিতে এখানে বসার ব্যবস্থা রয়েছে। ব্যালকনি থেকে এরকম ভিউ, ওই যে বাসপা নদী বয়ে যাচ্ছে। এদিকটা লনে বসার ব্যবস্থা রয়েছে, কিন্তু পুরো এখন বরফে ঢেকে আছে। তো বেডটা কিরকম লাগছে? হ্যাঁ, চলো এবার যাই আমরা বাসপা নদীর পাড় থেকে ঘুরে আসি। আমরা যাচ্ছি এখন বাসপা নদীর তীরে। পুরো বরফে ঢাকা রাস্তা, কি করব, পুরো পা কোলাপস হয়ে যাচ্ছে। ওইদিকে একটা ব্রিজ আছে, ওটা পেরিয়ে আমরা নদীর ধারে যাব। লাইফের এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর ওইদিকে রয়েছে সব ক্যাম্প, যারা টেন্টে থাকতে ভালোবাসে তারা ওখানটায় ওঠে। আর আমরা উঠেছি ওইদিকে হোটেলে।
ব্রিজ দিয়ে বয়ে যাচ্ছে বাঁশপা নদী, আর ব্রিজের উপর দিয়ে আমরা বাঁশপা নদীর ধারে যাচ্ছি। এখন নদীর একেবারে নিচে নামার জন্য না হ্যাঁ, রাস্তাগুলো পুরো মানে বন্ধ হয়ে আছে, পুরো বরফ হয়ে নামার কোনো উপায় নেই। ওই যে ওখানে যে সিঁড়িটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, টেন্টে যাওয়ার রাস্তা এটা। আর এদিকে রয়েছে কয়েকটা হোমস্টে। এখন হোমস্টে সব বন্ধ 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 মানে দরজা ফরজা চারদিকে তো বরফ পড়ে আছে। হোমস্টে দরজার বাইরে এত এত বরফ পড়ে রয়েছে সব। হাঁটাই যাচ্ছে না, জুতোর মধ্যে পুরো বরফ ঢুকে যাচ্ছে। এত বরফের মধ্যে টেন্টগুলোতে লোকে থাকবে কি করে? আমার মনে হয় আমাদের মতনই এখানেও বোধহয় ইলেকট্রিক ম্যাট্রেসের ব্যবস্থা আছে, না হলে কিন্তু থাকা সম্ভব না। এই জায়গাটা এতটাই সুন্দর যে আমাকে বসতে বাধ্য করলো। তবে এখানে বসাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, রীতিমতো হাড় কেঁপে যাচ্ছে। তাও মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা গালে হাত দিয়ে এখানে বসে শুধু নদীটাকে দেখতে থাকি। কি অপূর্ব না? যদি কোনো কারণে মন খারাপ হয়ে থাকে বা মনটা একটু ভারাক্রান্ত হয়, এখানে এসে দুদণ্ড বসলেই কিন্তু আমার মনে হয় মন ভালো হয়ে যাবে। অসাধারণ একটা জায়গা দেখলাম। চারিদিক একেবারে নিস্তব্ধ, না একটা মানুষ চোখে পড়ছে, না একটা জন্তু জানোয়ার। মনে হচ্ছে এখানকার জীব জন্তু লোকজনেরা সবাই শীত ঘুম দিচ্ছে, আর তার মাঝে অবিরাম বয়ে চলেছে শুধু বাঁশপা নদী। ওহ কি নজারা না, ইয়া এগুলো সব টেন্ট। এখন এত বরফের জন্য টেন্টে থাকা যাবে না, আবার ওই এপ্রিল মে मास नागाद তখন আবার থাকা যাবে। टेंट के अंदर रहने से ठंडा नहीं लगता? क्यों? इलेक्ट्रिक बेड है। अच्छा, और टेंट का रेंट कितना होता है? ये अभी तो 3000 पे 3000 पर नाइट, लंच और ब्रेकफास्ट। इंक्लूडिंग लंच और ब्रेकफास्ट। अच्छा, थैंक यू। এটা মহিলা সমিতি। এরকম জায়গায় মহিলা সমিতি থাকলে মহিলাদের মাথা সব সময় ঠান্ডা থাকবে। ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে, কেন বলতো সূর্য পাহাড়ের পেছনে চলে যাচ্ছে তো। হ্যাঁ, সূর্য এখন পাহাড়ের পেছনে চলে যাচ্ছে, তাই হাওয়াটা ঠান্ডা দিচ্ছে খুব। এখন ঠান্ডা লাগছিল না, অতটা লাগছিল না, মানে আমরা তো জ্যাকেট সোয়েটার টুপি টুপি পরে আছি, এখন খুব ঠান্ডা লাগছে। ধীরে ধীরে আমাদের হোটেলের দিকে ফেরা যাক নাকি? কিন্তু কিরকম সময় কাটালাম বলো? সত্যি মার্ভেলাস, মানে এরকম অভিজ্ঞতা না সত্যি, মানে এক একটা অভিজ্ঞতা মানুষের জীবনে ওরকমই হয়, যেটা আর জীবনে হয়তো কোনোদিন হয়নি। এই অভিজ্ঞতাটা আমাদের এখনো পর্যন্ত মানে সেরা, এখনো পর্যন্ত সেরা। মানে সব জায়গায় সব কিছু কিছু সেরা সেরা থাকে তো। সব জায়গায় ভালো। হ্যাঁ, সব জায়গায় ভালো। কালকে হয়তো আরো কিছু ভালো দেখবো, কাল যখন চিটকুল যাবো ওখানে আরো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, নতুন কিছু আরো এক্সপেরিয়েন্স করবো। হ্যাঁ হ্যাঁ। যাই বলো, ফোর্ট, টেম্পল, মনেস্ট্রি ঠিক আছে, ওইগুলো নিজের জায়গাতে আছে, কিন্তু এই নেচারের যে বিউটিটা না, এটার কোনো তুলনা হয় না। এটার তুলনা হয় না সত্যি। ওইগুলো ঠিক আছে, ওগুলো যখন আশেপাশে থাকে আমরা দেখে আসি, নেচারের বিউটির কাছে কোনো তুলনা নেই।
গোলা খাবে? হ্যাঁ, এটা সলিড বল হয়ে গেছে দেখো। হ্যাঁ हाँ आइस की गोला। आइस की गोला, किसको खाना है गोला? ट्राई कर लो। मनीषा का गोला। मनीषा का गोला, मनीषा का आइस का गोला खाना है क्या? ऐसे करके बनाओ और इसको यहाँ पे लगा दो। खाओ पियो मस्त रहो। आइस का गोला, डबल आइस गोला। ভালো বানিয়েছি না? গোলা বানিয়ে রেখে দিয়ে গেলাম, যার খেতে ইচ্ছা করবে আইসক্রিম সে এসে এখান থেকে একটা গোলা টুক করে তুলে নিয়ে খেয়ে নেবে। परफेक्ट, পারফেক্ট গোলা। नो आर्टिफिशियल फ्लेवर, नो केमिकल, नो एडेड शुगर, ओनली आइस। ओनली नेचुरल आइस का गोला। प्लीज ट्राई करके देखो मनीषा का गोला। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আমরা রাকচামায় সাইট সিইং করব, যাবো চিতকুল, দেখব ভারতবর্ষের শেষ গ্রামটি, আরো অনেক কিছু। তাই এর পরের ব্লগটা একদম মিস করো না। টাটা।